আমরা তাহলে শুরু করি। এই হিস্টেরিসিস লসটা হচ্ছে আসলে আমাদের যে ডিসি জেনারেটর থাকবে সেটার ম্যাগনেটিক ফিল্ডে আসলে একটা লস হয়। ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আসলে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে হিস্টেরিসিস লস। এখন লসটা আসলে কি সেটা আমরা একটু দেখি। আহ, ধরো আমাদের এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আমাদের আছে, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল, একটা টু পোল ডিসি জেনারেটর আমরা কনসিডার করছি। আর আমাদের যে আর্মেচার, টোটাল আর্মেচারটাকে জাস্ট আমরা দুইটা প্রান্ত দ্বারা ডিভাইড করলাম, মানে একটা মেটালিক আমরা, ধরো আমাদের যে কম্পাস আছে না, কম্পাসের যে দুইটা কাটা থাকে ওইরকম একটা কম্পাসের মতো একটা ম্যাটেরিয়াল দ্বারা আমরা হচ্ছে আমাদের টোটাল আর্মেচারটাকে, আমাদের যে রাউন্ড শেপের যে আর্মেচার আছে সেটাকে প্রকাশ করছি। এখন আমরা জানি নর্থ পোল থেকে কিছু ফ্লাক্স লাইন হচ্ছে আমার সাউথ পোলে যাবে, এটা আমরা সবাই মোটামুটি কনফার্ম। এখন এই নর্থ পোল যখন তোমার একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে পাবে, সে অবশ্যই তার মধ্যে যখন ম্যাগনেটিক ফ্লাক্সটাকে যখন পাস করাবে তখন সে এই যে তার নিকটে যে টার্মিনালটা পাচ্ছে সেটাকে সে করে দিল সাউথ পোল। আবার এই সাউথ পোল হচ্ছে তার পাশে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা পেলো সেটাকে করে দিল নর্থ পোল। অর্থাৎ এই টোটাল আর্মেচারটা হচ্ছে আবার আবার রোটেশনে আছে। সো প্রথম হাফ সাইকেলে যখন সে নর্থ পোলের কাছে যখন গেল, এই রেড যে পোর্শনটা আছে সেটা হয়ে গেল সাউথ পোল। আবার নিচের দিকে সে চলে যাবে যেহেতু সে রোটেশনে আছে। আবার এই গ্রিন যে পোর্শন যেটা আছে, এই গ্রিন টার্মিনালটা সেটা আবার বসে নাই, সে আবার পরবর্তী হাফ সাইকেল উপর দিয়ে চলে যাবে। যার ফলশ্রুতিতে নেক্সট হাফ সাইকেল যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই তাদের পোলারিটি গুলো চেঞ্জ হবে না। এই দুইটা চিত্র বোঝা যাচ্ছে। জি স্যার। তার অবশ্যই যে পোলারিটি যে চেঞ্জ হবে এটা তো আমরা মোটামুটি কনফার্ম। এখন আসলে এই মেটেরিয়াল গুলোর অভ্যন্তর আসলে কি হয় সেটা হচ্ছে, ধরো আমরা যদি একটু এদিকে তাকাই, আমরা জানি আমাদের যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তার অভ্যন্তরে কিছু ডাইপোল আছে না, আমরা পড়ছিলাম ইন্টারে যে পোলারিটি থাকে। আমরা সেগুলোকে পজিটিভ এবং নেগেটিভ দুটা টার্মিনাল হিসেবে চিন্তা করছিলাম, যে পোলারিটি বলছিলাম। ডাইপোল মুভমেন্ট নামে আমাদের কিছু ছিল, এই টার্মগুলোকে আমরা মানে ইন্টারে পড়ছিলাম। ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোলের মুভমেন্ট একটু মনে আছে সবার? থাকলে আমাদের এখানে একটু সুবিধা জি হবে। স্যার, হালকা পড়েছিলাম। হালকা পড়ছিলাম, ওইটা হলে চলবে, আমাদের একটু বেসিক আইডিয়া থাকলে চলবে। আচ্ছা ধরো আমাদের একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এরকম নর্মাল অবস্থায় আছে, তখন তার মধ্যে যে ডাইপোল গুলো আছে আমি তাদেরকে জাস্ট একটু মানে করো তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি। স্বাভাবিক অবস্থায় যখন তার কোনো ম্যাগনেটিজম নাই। স্যার, ডাইপোল সম্পর্কে আপনি একটু বললে ভালো হয়, একটু শর্ট করে। শর্ট করে বলতে গেলে তো কিছু বলতে তো এখন সম্ভব না। জাস্ট ধরো না আমাদের যে ডাইপোল গুলো আছে তাদের তো স্পিন থাকবে তাই না, তারা সবসময় তোমার রোটেশনে থাকবে। যদি আমাদের টোটাল একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় এরকম, তার মধ্যে কিছু এরকম কিছু আমরা দেখছিলাম, মানে কিছু স্পিন থাকে তাদের পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকে। মানে পোলারিটি বলতে আমরা মেরুত্ব বলতেছিলাম আর কি। জাস্ট এরকম তারা র্যান্ডম কিছু মোমেন্টে তারা থাকবে। স্পিন যেগুলো আসলে স্পিন বলতে আমরা ইলেকট্রনিক স্পিনকে বলতেছি, স্পিন গুলো হচ্ছে তোমার র্যান্ডম থাকবে। কিন্তু যখন আমরা তাকে তাকে যখন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আন্ডারে যখন নিয়ে আসবো, তখন এই ধরো একটা পারমানেন্ট আন্ডারে নিয়ে আসছি, তার অবশ্যই কিছু আমাদের ফ্লাক্স লাইন থাকবে তার চারপাশে। এখন এই ফ্লাক্স লাইনের আন্ডারে যখন এই ডাইপোল গুলো যখন যাবে তখন তারা কি করবে, তখন হচ্ছে এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অভ্যন্তরে ডাইপোল মোমেন্টটা যেরকম, অর্থাৎ এই পার্মানেন্ট ম্যাগনেট ম্যাটেরিয়াল যেটা আছে তার মধ্যে ডাইপোল গুলো যেভাবে স্পিন করছিল, এই যে আরেকটা ম্যাটেরিয়াল তার অভ্যন্তরে যে ডাইপোল গুলো থাকবে তাদের স্পিনটা অনেকটা এই যে পার্মানেন্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে ডাইপোলের মুভমেন্ট, সেই মুভমেন্ট অনুযায়ী অ্যালাইন হওয়ার একটা টেন্ডেন্সি সে শো করবে না। জিনিসটা বোঝা গেছে? যখন আমার কোনো ম্যাগনেটিজম ছিল না, এই ডাইপোল গুলোর মুভমেন্টটা ছিল কি র্যান্ডম ছিল না, অর্থাৎ তাদের পার্টিকুলার কোনো অ্যালাইনমেন্ট ছিল না। কিন্তু যখনই সে একটা পার্মানেন্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটিজমের আন্ডারে চলে আসবে, অর্থাৎ এই ফ্লাক্স লাইনগুলো যখন সে কাট করবে, এই ফ্লাক্স লাইনগুলো তার মধ্যে দিয়ে অবশ্যই পাস করবে। এই পাস করতে গেলে এই ডাইপোল গুলোর মোমেন্টটা তখন হয়ে যাবে এই যে পার্মানেন্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অভ্যন্তরে যে ডাইপোল থাকবে তাদের স্পিনের মতো। অর্থাৎ এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে ডাইপোল গুলো থাকবে সেগুলা অনেকটা রেগুলার একটা প্যাটার্নে তখন হচ্ছে তোমার সজ্জিত হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। জিনিসটা অনেকটা এরকম ছিল, ধরো এগুলো যদি প্লাস মাইনাস হয় সবগুলো হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস। অর্থাৎ মোটামুটি যতগুলো ডাইপোল আছে সবগুলো ডাইপোলের মোমেন্টটা আমার কি হয়ে যাচ্ছে, অনেকটা সেম হয়ে যাচ্ছে। জিনিসটা আমি যদি তোমার একটু তীর চিহ্ন দিয়ে দেখাই, তাহলে স্লাইডে আসলে তো ওভাবে ডাইপোল দেখানো সম্ভব না, জাস্ট আমি একটু তীর চিহ্ন দিয়ে দেখাইলাম আর কি। জাস্ট একটু পারসেপশনটা আমাদের মাথায় রাখলে হবে, আমাদের ডাইপোল নিয়ে ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ আমরা আসলে পড়তেছি হিস্টেরিসিস লস। আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যখন কোনো ম্যাগনেটিজম ছিল না, ধরো এই নর্থ পোল সাউথ পোল এখনো ক্রিয়েট হয় নাই, ধরো আমি এখানে কোনো পোলারিটি দিই নাই, তখন হচ্ছে এই মেটেরিয়ালের অভ্যন্তরে অবশ্যই তো ডাইপোল আছে, ডাইপোল গুলার স্পিনও আছে। কিন্তু স্পিনটা হচ্ছে তোমার কিরকম র্যান্ডম। র্যান্ডম মানে হচ্ছে বিশৃঙ্খল, তাদের পার্টিকুলার কোনো ডিরেকশনে তাদের কোনো স্পিন নাই। এখন আমি তাদেরকে ধরো একটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে নিয়ে আসছি, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের তোমার
যে ফ্লাক্সের যে মোমেন্ট, অর্থাৎ তার ডাইপোলের যে মোমেন্ট, তার যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী আলটিমেটলি এই ডাইপোল গুলো তোমার সুশৃঙ্খল ভাবে সজ্জিত হবে না when the magnetic field is applied। এখন এই স্পিনটা যখন থাকবে, যতক্ষণ পর্যন্ত তাদের অ্যালাইনমেন্টটা তোমার একটা পার্টিকুলার ডিরেকশনে থাকবে, ততক্ষণ তাদের কি থাকবে, পোলারিটি থাকবে, সাউথ পোল নর্থ পোল এরকম পোলারিটি থাকবে, অর্থাৎ সে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো সে বিহেভিয়ার শো করতে পারবে। এতটুকু তো আমরা কনফার্ম, ঠিক আছে না? এতটুকু বুঝছো? একটু রেসপন্স করো, রেসপন্স করলে জি সুবিধা স্যার, হয়। এতটুকু বুঝছি। এতটুকু বোঝা গেছে। এখন ধরে নাও আমাদের যখন এই ম্যাটেরিয়ালটা এরকম ছিল, নর্থ পোলের দিকে ছিল, নিচের দিকে ছিল, সাউথ পোল উপরের দিকে ছিল, তখন তীর চিহ্নের মুভমেন্টটা ধরে নিলাম আমরা এরকম জাস্ট উপরের দিকে আছে। কিন্তু এই জিনিসটা যেহেতু রোটেশনে আছে, সে সবসময় ঘুরতেছে অনবরত। ধরো মিনিটে সে 600 বার ঘুরতেছে, 100 বার ঘুরতেছে, আমরা যেটা লাস্ট ক্লাসে বলছি যে আরপিএম, ক্যাপিটাল এন। এখন সে সেকেন্ড হাফ সাইকেলে কি হবে, অবশ্যই তার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রেড পজিশনটা চলে যাচ্ছে নিচের দিকে, সাউথ যে টার্মিনালটা আছে সেটা চলে যাচ্ছে, সরি গ্রিন যে টার্মিনালটা আছে সেটা চলে যাচ্ছে উপরের দিকে। তাহলে এই ডাইপোলের স্পিন গুলো আবার চেঞ্জ হবে না? সে কিছু সময় পর তার যে তীর চিহ্নের যে ডিরেকশনটা ছিল সে কিছুটা ডিম্যাগনেটাইজ হবে, অর্থাৎ আবার সে একটু করে বিশৃঙ্খল হবে। বিশৃঙ্খল হওয়ার পর আবার সে আরেকটা অ্যালাইনমেন্টে সে সজ্জিত হবে। অর্থাৎ ধরো নাও এই তীর চিহ্নগুলো তখন ডিরেকশনটা হয়ে যাচ্ছে উল্টা, অর্থাৎ নিচের দিকে হয়ে যাচ্ছে। এতটুকু বোঝা গেছে? প্রথমবার সে তীর চিহ্নগুলা অর্থাৎ ডাইপোল গুলা একটা ডিরেকশনে সজ্জিত হচ্ছে, একটু পর সে বিশৃঙ্খল হইলো, আবার সে র্যান্ডম হইলো। র্যান্ডম হওয়ার পর আবার যখন সে ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে চলে আসছে, আবার সে আরেকটা ডিরেকশনে সে সজ্জিত হয়ে যাচ্ছে। এতটুকু বোঝা গেছে? যদি এতটুকু বোঝা যায় তাহলে এই যে মিন টাইম, সে একবার তোমার একটা পার্টিকুলার ডিরেকশনে সজ্জিত হচ্ছে, আরেকটা ডিরেকশনে সে সজ্জিত হচ্ছে, একটা ইন দ্য মিন টাইম। আর ডান পাশে যে চিত্রটা আছে সেটা দেখা যাচ্ছে চারটা স্পিন একমুখী হয়ে আছে, ওগুলো কি আস্তে আস্তে চেঞ্জ হবে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে চেঞ্জ হবে অবশ্যই। কারণ হচ্ছে ওই যে রেসিডুয়াল ম্যাগনেটিজম বলছিলাম, যখন তুমি হচ্ছে এই ম্যাগনেটিক যে ম্যাটেরিয়াল যেটা আছে সেটা হচ্ছে ধরো স্পিনটা হচ্ছে এখন তোমার এই মধ্যবর্তী জায়গায়, অর্থাৎ আমি যদি একটু বোর্ডে দেখাই, সে তোমার সাউথ পোল নর্থ পোলের আন্ডার এভাবে ছিল, সে এভাবে ছিল, ধরো এই জায়গায় ছিল, কিন্তু পরবর্তী হাফ সাইকেলে সে নিচের দিকে রোটেট করতেছে না। পরবর্তী হাফ সাইকেলে সে কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে না, জি স্যার। ফাঁকা ফাঁকা জায়গায়। কিন্তু এই ফাঁকা জায়গায় ধরো আমাদের একটা টু পোল মেশিন, তাহলে এখানে কোনো পোল নাই, ঠিক আছে না? এখানে কোনো পোল নাই, তাহলে দ্যাট মিনস এই জায়গায় সে কোনো ম্যাগনেটিক ফিল্ডের আন্ডার আসতেছে না, মানে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের আন্ডার আসতেছে না। কিন্তু এই জায়গায় তো তার কিছু ম্যাগনেটিজম তো তার মধ্যে অবশ্যই রয়ে যাবে, তাই না? সে তোমার আলটিমেটলি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে আসতেছে না, তো সরাসরি ফ্লাক্স সে পাচ্ছে না। কিন্তু এই জায়গায় কিছু উইক তো ফ্লাক্স তো অবশ্যই আছে, কিছু ফ্লাক্স তো থাকবেই, যার ফলে ইনহেরেন্টলি কিছু ম্যাগনেটিজম তার অভ্যন্তরে থাকবে। অর্থাৎ ধরো 100টা ডাইপোল আমার ছিল, 100টা ডাইপোলের মধ্যে যখন সে তোমার স্ট্রংলি নর্থ পোল এবং সাউথ পোল আন্ডারে ছিল, ধরো হচ্ছে 99টা ডাইপোল আমার হচ্ছে সজ্জিত হয়েছে। কিন্তু যখনই সে হচ্ছে এই পজিশন থেকে একটু ডান দিকে সরা শুরু করলো, তখন এই 100টা ডাইপোলের মধ্যে ধরো হচ্ছে 40টা ডাইপোল হচ্ছে আবার আগের পজিশনে সজ্জিত রয়ে গেছে, কিন্তু বাকি মেজরিটি ডাইপোল হচ্ছে আমার বিশৃঙ্খল হয়ে গেছে, অর্থাৎ র্যান্ডম হয়ে গেছে। জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। জিনিসটা বুঝছো? তাহলে যেহেতু 40টা ডাইপোল স্টিল আমার তোমার রেগুলার প্যাটার্নে আছে, অর্থাৎ ধরো মানে একটা নির্দিষ্ট স্পিন আছে, তাহলে এদের ধরুন কিছু ম্যাগনেটিজম তার মধ্যে থাকবে না, কিছু ইনহেরেন্ট ম্যাগনেটিজম তার মধ্যে থাকবে না। যদিও হচ্ছে মেজরিটি ডাইপোল তার বিশৃঙ্খল হয়ে গেছে, কিন্তু মিনিমাম কিছু ডাইপোল যদিও এখনো স্পিনে আছে, তো অবশ্যই তার মধ্যে কিছু ম্যাগনেটিজম স্টিল থাকবে, যেটা যদিও আমরা বলতেছি সে ম্যাগনেটিক স্পিনটা আমাদের অত কাজে আসবে না, কিন্তু সেটা আলটিমেটলি ওই ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে রেসিডুয়াল ম্যাগনেটিজম আকারে অবশ্যই রয়ে যাবে। কথাটা বোঝাতে পারছি? যেহেতু রয়ে গেল, সো সে আবার কিছুক্ষণ সময় পর এই পজিশনে ধরো আসলো, কিছুক্ষণ সময় পর সে আবার হচ্ছে আরেকটা পজিশনে চলে যাচ্ছে। সাইডটাকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ। কিছুক্ষণ পরে সে আরেকটা প্যাটার্নে সজ্জিত হবে। ধরো ওই চিত্রটা এখানে আর রাখি নাই, ধরো এই তীর চিহ্নগুলো ডিরেকশনটা হয়ে যাচ্ছে সবগুলো এখন উল্টা, অর্থাৎ নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ স্পিন চেঞ্জ হচ্ছে। এখন একবার সে ডিরেকশনটা হচ্ছে তোমার নিচ থেকে উপর দিকে সজ্জিত হচ্ছে, আরেকবার সজ্জিত হচ্ছে উপর থেকে নিচ দিকে। এতটুকু তো আমরা বুঝতেছি। এখন মাঝখানে একটা সময় সে আবার কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এখন এই যে ডাইপোল গুলা মুভ করতেছে, একবার তোমার সে ধরো নিচ থেকে উপর দিকে সজ্জিত হচ্ছে, আবার হচ্ছে উপর থেকে নিচ দিকে সজ্জিত হচ্ছে। সো ডাইপোল গুলো যখন সজ্জিত হবে, অবশ্যই তাদের মধ্যে কিছু কলিশন হবে না। কথাটা বোঝাতে পারছি? এই যে র্যান্ডম পজিশন থেকে সে রেগুলার হচ্ছে, রেগুলার পজিশন থেকে আবার র্যান্ডম হচ্ছে, র্যান্ডম থেকে আবার রেগুলার হচ্ছে, মিন টাইম তারা যে মুভ করতেছে তাদের মধ্যে অবশ্যই কিছু কলিশন হবে, ফ্রিকশন হবে।
এখানে কলিশন বা ফ্রিকশনের কারণে আমাদের যে মেইন ম্যাগনেটিক যে ফোর্স, সেই মেইন ম্যাগনেটিক ফোর্সের কিছু অংশ আসলে এখানে হিট আকারে লস হয়ে যাবে। কথাটা বুঝাতে পারছি? আচ্ছা, এটা কি হিস্টেরেসিস হ্যাঁ হ্যাঁ লস? হ্যাঁ, এই যে তোমার এই জায়গায় যে মেইন ম্যাগনেটিক যে ফোর্স, অর্থাৎ প্রধান ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্স ছিল তার থেকে কিছু ফোর্স এই জায়গায় যে আমার ফ্রিকশনাল লস আকারে যে লস হচ্ছে ডিউ টু দ্য ডাইপোল মুভমেন্ট, সেটাকে আমরা বলতেছি আসলে হিস্টেরেসিস লস। বুঝতে পারছো? আমি কি বুঝাতে পারছি মোটামুটি একটু? জি স্যার। হ্যাঁ, এতটুকু বুঝলে মোটামুটি আমাদের চলবে। যদি পরীক্ষায় আসে, কি হইলো আবার, স্ক্রিনটা চলে গেল কেন? আসছে এবার? স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যদি পরীক্ষায় আসে জাস্ট এই জিনিসটা আমি যে কথাগুলো বললাম, জাস্ট চিত্রটা একটু দিবা, রাফ হ্যান্ডে ড্র করবা, এত একদম সুন্দর মানে এত যে সুন্দরভাবে ড্র করা, জাস্ট রাফ হ্যান্ডে যাতে বোঝা যায় ওভাবে ড্র করবা। করার পরে জাস্ট শর্ট নোট আকারে এই যে কথাগুলো আমি বললাম বইতে একটু আছে সেটা একটু লিখে দিবা, তাহলেই মোটামুটি ভালো মার্কস পাওয়া যাবে। আর কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থেকে চলে আসছে, এগুলো একটু আমরা দেখি। এখানে যেটা বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ম্যাগনেটিক রিভার্সাল, এটা তো আমরা বুঝতেছি, কারণ হচ্ছে একটা বার সে একটা নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত হচ্ছিল, তারপর সে অন্য একটা প্যাটার্নে সজ্জিত হচ্ছিল। সো এই যে চেঞ্জ, সেটাকে আমরা একটা ফ্রিকোয়েন্সি আকারে ধরতে পারি, যেটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি অফ ম্যাগনেটিক রিভার্সাল। সেটাকে আমরা ধরে নিলাম এফ সমান পি এন বাই 120। এটা একটা ইকুয়েশন, যেখানে পি হচ্ছে নাম্বার অফ পোলস আর ক্যাপিটাল হচ্ছে আর্মেচার স্পিড ইন আরপিএম। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো। এই যে হিস্টেরিসিস লস যেটা হচ্ছে, সেটাকে স্টেইনম্যান নামে একজন সায়েন্টিস্ট সে একটা ইকুয়েশন দ্বারা প্রকাশ করছে। ইকুয়েশনের ডেরিভেশন আমাদের মোটেও দরকার নাই, জাস্ট ইকুয়েশনটা আমরা একটু মাথায় রাখবো। জাস্ট এখানে এটা আমাদের কোনো ম্যাথও লাগবে না, শুধু আমরা যদি হিস্টেরিসিস লস যদি পরীক্ষায় আসে শর্ট নোট লেখার সময় জাস্ট এই কোয়েশনটা আমরা একটু লিখে দিব। ওই যে হিস্টেরিসিস লস, সেটাকে স্টেইনম্যান নামে একজন সায়েন্টিস্ট সেটাকে ডিফাইন করেছে ডাব্লিউ এর সমান ইটা, ক্যাপিটাল বিতে আমরা জানি বিম্যাক্স হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্স ডেনসিটি, যে ফ্লাক্স ডেনসিটি বিম্যাক্স সমান আমরা জানি ফাই বাই এ, অর্থাৎ প্রতি একক এরিয়াতে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বিম্যাক্স টু দি পাওয়ার 1.6 এফ ইন্টু ক্যাপিটাল ভি। এই ক্যাপিটাল ভি কখনোই ভোল্টেজ না, এটা হচ্ছে আমাদের যে কোর যেটা থাকবে, অর্থাৎ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি আমাদের যে আর্মেচার কোর আছে সেটার যে ভলিউম, সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম, বিটার কিউব। আর ইটা যেটা আছে এটা হচ্ছে একটা হিস্টেরিসিস কোএফিসিয়েন্ট। হিস্টেরিসিস কোএফিসিয়েন্টটা একটা কনস্ট্যান্ট, এটা ডিপেন্ড করবে তুমি ওই কোর তৈরি করার সময় আসলে কি ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তুমি ইউজ করেছো, সেটার উপরে আসলে এইটার ভ্যালুটা ডিপেন্ড করবে আর কি। এখন তুমি যদি এইটার ভ্যালু যদি কম বিশিষ্ট কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করতে পারো, তাহলে তোমার হিস্টেরিসিস লসটা কমে যাবে। আর যদি এইটার ভ্যালু যদি খুব বেশি হয় কোনো একটা ম্যাটেরিয়ালের জন্য, তার জন্য হিস্টেরিসিস লসটা আসলে বেশি হবে। বুঝা গেছে? এটা হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে, তুমি কি ধরনের মেশিন ডিজাইন করবা তার উপর ভিত্তি করে তুমি এই ইটাটা আসলে চুজ করবা আর কি। এটা আসলে জাস্ট ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করতেছে, এটা মোটামুটি ফিক্সড। এখন আরেক ধরনের লস আমরা দেখবো, সেটা হচ্ছে ইডি কারেন্ট লস। ইডি কারেন্ট লসটা আসলে কি, এটা নিয়ে কোনো ধারণা কি আছে? ইডি কারেন্ট লসটা কি আগে কখনো দেখছিলা? নামটাই প্রথম শুনলাম স্যার। আচ্ছা, নামটা বলতে সমস্যা নাই, এটা খুবই একটা সিম্পল একটা জিনিস। সেটা হচ্ছে আমরা জানি সবাই আমাদের যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল ছিল, তদ অনুযায়ী যখন কোনো একটা পরিবর্তনশীল ফ্লাক্সকে যখন আমার কোনো কন্ডাক্টর কাট করবে, তখন তার মধ্যে একটা ইএমএফ ইনডিউস হবে, অথবা হচ্ছে কোনো একটা ঘূর্ণয়মান যদি কোনো একটা কয়েল বা কোনো একটা কন্ডাক্টর যদি কোনো ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করে, তার মধ্যে ইএমএফ ইনডিউস হবে, এটা তো আমরা সবাই জানি। এখন এই ম্যাগনেটিক যে মেটেরিয়াল সেটা আমরা বলতেছি, অথবা যে কয়েলগুলো আছে, অর্থাৎ একটা আর্মেচারের যে কয়েলগুলো আছে, সে কয়েলগুলা আলটিমেটলি একটা আর্মেচার কোরের উপর পেঁচানো থাকে, সেটা তো আমরা সবাই জানি। এখন এই আর্মেচার কোরটা আবার একটা কন্ডাক্টিভ মেটেরিয়াল না? এই যে আর্মেচার কোরের উপর আমরা কিছু তার পেঁচাবো, এই আর্মেচার কোরটাও আসলে একটা কন্ডাক্টিভ মেটেরিয়াল। এখন ফ্যারাডেস ল অনুযায়ী যখন এই কন্ডাক্টিভ মেটেরিয়ালটা আলটিমেটলি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সে যখন রোটেট করবে, সো আলটিমেটলি সেও কিছু ফ্লাক্সকে কাট করবে। অর্থাৎ আমি উইন্ডিং এর কথা বলতেছি না, আর্মেচার যে উইন্ডিং আছে সেই উইন্ডিং গুলো আমরা আপাতত বাদ দিই। আমরা ধরে নিলাম জাস্ট একটা সলিড কোর, এটা অবশ্যই একটা কন্ডাক্টিভ মেটেরিয়াল দ্বারা তৈরি। এই সলিড কোরটা যখন হচ্ছে তোমার মানে শ্যাফটের সাথে লাগানো আছে, যখন সে রোটেট করবে সে আলটিমেটলি কিছু ফ্লাক্স সে কাট করবে। আর ফ্লাক্স কাট করলে আমরা জানি এখানে কিছু ইএমএফ আমরা পাবো না। জিনিসটা বুঝতে পারছি? জি স্যার। আমরা আমাদের মেন টার্গেট ছিল এই জায়গায় কিছু উইন্ডিং থাকবে, আর্মেচার উইন্ডিং থাকবে, সেগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। এই আর্মেচার উইন্ডিং যখন এই ফ্লাক্স গুলোকে কাট করবে, তখন হচ্ছে এখানে ইএমএফ আমরা পাবো। আর উইন্ডিং গুলোর সাহায্যে আমরা যখন দুটো টার্মিনাল তৈরি করব, সেই টার্মিনালের সাহায্যে যখন আমরা লোডকে কানেকশন দেবো, সেই লোড আলটিমেটলি আমরা কিছু কারেন্ট ফ্লো পাবো। এই তো, এটাই ছিল আমাদের বেসিক কনসেপ্ট। কিন্তু আমরা যেটা বলতেছি, সেই উইন্ডিং আমরা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে জাস্ট একটা কোর আমরা নিয়ে আসলাম, একটা আর্মেচার কোর। আবার এই আর্মেচার কোরটা অবশ্যই আমার কিছু
কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল তৈরি, যেটা আমরা একটু আগে দেখছি। এখানে অবশ্যই কিছু ম্যাগনেটিজম ক্রিয়েট হবে। এখন এটা যখন তোমার একটা নির্দিষ্ট স্পিড নিয়ে ঘুরছে, যেহেতু সে শ্যাফটের সাথে কানেক্টেড, তখন সে আবার এই পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের কিছু ফ্লাক্সকে সে কাট করবে, যার ফলশ্রুতিতে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল এখানেও অবশ্যই কি পাওয়া যাবে, কিছু ইএমএফ আমার অবশ্যই ইনডিউস হবে। এখন ইএমএফ যেহেতু ইনডিউস হইলো, সে কি করবে, সেই জায়গায় কিছু কারেন্ট ফ্লো ক্রিয়েট করবে না? খুব স্বাভাবিকভাবে কিছু কারেন্ট ফ্লো সে ক্রিয়েট করবে, কিন্তু এই কারেন্টটা আসলে বাইরের দিকে অর্থাৎ এক্সটার্নাল সার্কিটে ফ্লো হওয়ার জন্য কোনো রাস্তা সে পাবে না। সে কি করবে, এই যে কোর যেটা আছে এই কোরের অভ্যন্তরে সার্কুলেট করতে থাকবে। এই কোরের অভ্যন্তরে যেহেতু সার্কুলেট করতে থাকবে, সেজন্য এই কারেন্টটাকে আমরা বলি আসলে ইডি কারেন্ট। ইডি শব্দের অর্থই হচ্ছে এমন একটা কারেন্ট যে কারেন্টটা আলটিমেটলি বাইরের কোনো রাস্তায় অর্থাৎ এক্সটার্নাল কোনো সার্কিটে ফ্লো করে না, যেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে সে সবসময় সার্কুলেট করতে থাকে। কথা বোঝাতে পারছি? এটা 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 ভিতরে ঘুরবে কেন একটু আবার বলেন। ঘুরবে কেন, সেটা হচ্ছে এই যে কোর, ধরো যে কোর যেটা আমাদের আছে একটু দেখাই। আমাদের হচ্ছে নর্থ পোল আছে, সাউথ পোল আছে, জিনিসটা বারবার চলে আসতেছে আমাদের আলোচনার জন্য। এই যে নর্থ পোল সাউথ পোলের আন্ডারে আমাদের কিছু ম্যাগনেটিক ফ্লাক্স আছে, ম্যাগনেটিক ফ্লাক্স। এখন আমরা চিন্তা করছিলাম হচ্ছে আমাদের আর্মেচার উইন্ডিং, আমাদের এরকম আর্মেচার উইন্ডিং, এই আর্মেচার উইন্ডিং যখন ঘুরবে তার মধ্যে অবশ্যই কিছু ইএমএফ ইনডিউস হবে, আর তার মধ্যে আমরা কি পাবো, কারেন্ট ফ্লো পাবো। এতটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে নর্থ পোল, এই যে সাউথ পোল, সে তার মধ্যে এই উইন্ডিংটা আসলে নিজে নিজে ঘুরতে পারতেছে না, তার সাথে একটা কি আছে, একটা কোর অ্যাটাচ করা আছে না, একটা আর্মেচার কোর আছে এরকম বিশাল একটা কোর। এখন এই কোর যখন আসলে ঘুরবে, ধরো এই কোর যখন ঘুরতেছে, এখানে শ্যাফট আছে, তখন সে কিছু ফ্লাক্সকে অবশ্যই কাট করতেছে আলটিমেটলি। ধরো এবার ফ্লাক্স লাইন যাচ্ছে, কাট করতেছে। এন্ড কাট করলে এই জায়গায় তোমার কিছু ইএমএফ ইন্ডিউস হবে না, যেহেতু সে তোমার কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল তৈরি, ইএমএফ তো ইন্ডিউস হবে, তাই না? এটা তো বুঝতেছো। জি স্যার। এখন ইএমএফ ইন্ডিউস হইলে তার ধরুন এখানে কিছু কারেন্ট ফ্লো করবে না, কিছু কারেন্ট ফ্লো করবে, কিন্তু এই যে তোমার আর্মেচার কোর যেটা আছে সেটার সাথে তো এক্সটার্নাল কোনো সার্কিটে আমাদের কানেকশন নাই, এক্সটার্নাল কোনো সার্কিটে এরকম আমরা প্লাস মাইনাস কানেকশন দিচ্ছি না। সো এই কারেন্ট আসলে কি করবে, কারেন্ট তো তোমার আসলে বসে থাকবে না। সে তোমার যেখানে যদি একটা নির্দিষ্ট যদি একটা এরিয়া সে পায়, সে অবশ্যই ওই এরিয়াতে সে সবসময় সার্কুলেট করতে থাকবে না। জিনিসটা হচ্ছে অনেকটা তোমার ধরো আমি দুইটা ব্যাটারি নিলাম, সাপোজ দুইটা ব্যাটারি নিলাম, একটা হচ্ছে ধরো 10 ভোল্টের, আর একটা হচ্ছে মনে করো 5 ভোল্টের। একটা দুইটা ব্যাটারি নিয়েছে, একটা হচ্ছে 10 ভোল্ট, আর একটা হচ্ছে 5 ভোল্ট। এখন এই দুইটা ব্যাটারিকে আমি ধরো প্যারালাল লাগাই দিছি, এবার প্যারালাল লাগাই দিছি, তাহলে কি হবে দেখে বলো তো? স্যার হবে না স্যার। হবে হবে, কেন হবে না? স্যার আমরা আমরা তো মানে যে হ্যাঁ 10 হ্যাঁ ভোল্ট একটা 5 ভোল্ট সিরিজ হ্যাঁ প্যারালাল তো সেম লাগানো লাগে না? হ্যাঁ সেম লাগাতে লাগো, হ্যাঁ ওটা ঠিক আছে, তোমার কনসেপ্টটা একদম পারফেক্ট। ধরো এটা যদি 10 ভোল্ট হইতো, এটা অবশ্যই কি হইতো, 10 ভোল্ট হইতো, মানে দুইটা হচ্ছে সেম ম্যাগনিটিউডের হতে হবে। কিন্তু ধরো আমি হচ্ছে ইচ্ছা করেই আমি করলাম কি, একটা 10 ভোল্টের সাথে একটা 5 ভোল্ট লাগাই দিলাম, তাইলে কি এক্সটার্নাল সার্কিটে কোনো কারেন্ট আমি পাবো না? আমার কোয়েশ্চেনটা বুঝছো? ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা অবশ্যই পারফেক্ট, সেটা হচ্ছে দুইটাই 10 ভোল্ট হতে হবে অথবা দুইটাই 5 ভোল্ট হতে হবে, যদি আমরা দুইটা ব্যাটারিকে অথবা দুইটা ডিসি সোর্সকে যদি আমি প্যারালাল লাগাইতে চাই, ওটা ঠিক আছে। কিন্তু আমি করলাম কি, ইচ্ছা করে একটা 10 ভোল্টের সাথে একটা 5 ভোল্ট প্যারালাল লাগাই দিলাম, তাইলে কি হবে? সার্কিটে জিনিসটা পড়ার কথা। আলটিমেটলি কি স্যার আমরা কম পাবো না এটা ভোল্ট? কম পাবো না, আমরা হচ্ছে যেটা বেশি ভোল্টেজ এটা আসলে এখানে পাবো, কিন্তু যেটা এখানে হয় সেটা হচ্ছে এই মাঝখানে যে ফাঁকা জায়গা যেটা আছে, এখানে আসলে একটা তোমার লোকাল সার্কুলেটিং সার্কিট ক্রিয়েট হয়। এই শব্দটা শুনছো, লোকাল সার্কুলেটিং সার্কিট অথবা লোকাল সার্কিট, হ্যাস্তানীয় সার্কিট আচ্ছা। যেটা বলা হয় আর কি, লোকাল সার্কিট। সেটা হচ্ছে এই জায়গায় আমার লোড আছে, লোডের দিকে আমাদের চিন্তা করার দরকার নাই, আমরা বলতেছি এখানে হচ্ছে আমাদের 10 ভোল্ট, এই হচ্ছে 5 ভোল্ট, তাহলে মাঝখানে একটা তোমার লোকাল সার্কিট ক্রিয়েট হয়ে যায়, যে সার্কিটের হচ্ছে আসলে 10 ভোল্ট থেকে 5 ভোল্ট যদি বাদ দেয়, তাহলে রেজাল্টেন্ট হচ্ছে আমাদের হাতে কত থাকবে, 5 ভোল্ট। 5 ভোল্ট। এই 5 ভোল্টের কারণে আলটিমেটলি এই যে লোকাল যে জায়গাটা আছে, এই লোকাল জায়গায় কিছু কারেন্ট আমার আলটিমেটলি ফ্লো করা শুরু করে, যেটাকে আমরা বলতেছি আসলে লোকাল সার্কুলেটিং কারেন্ট। এটা সার্কিটে আছে, একটু তোমরা যদি সার্চ টার্চ করে পাবা, অবশ্যই বইতেও আছে অথবা গুগলে যদি সার্চ করে পাবা। এই লোকাল সার্কুলেটিং যে কারেন্ট যেটা আছে, সেটা কি আসলে তোমার এই এক্সটার্নাল টার্মিনালে যাচ্ছে? যাচ্ছে না, সেটা হচ্ছে আলটিমেটলি এই অভ্যন্তরে সবসময় সার্কুলেট করতে থাকবে, যতক্ষণ না সেই 5 ভোল্টকে আসলে তোমার কি করতেছে, কমায় না দিচ্ছে। কমাইতে কমাইতে এক সময় যদি এই ভোল্টেজটা কমে আবার 5 ভোল্ট হয়ে যায়, তখন কি হবে, তখন দুইটা ভোল্টেজের সমান হয়ে গেল, তখন আলটিমেটলি এখানে তুমি একটা ইউনিফর্ম ফ্লো পাবা। আবার যতক্ষণ এই সার্কুলেটিং কারেন্ট থাকবে, ততক্ষণ হচ্ছে 10 ভোল্টের কারণে অবশ্যই এখানে বাইরের সার্কিটে আমরা কিছু কি পাবো, কারেন্ট ফ্লো অবশ্যই পাবো, তখন হচ্ছে 10 ভোল্ট আমার ডোমিনেটিং থাকবে।
জিনিসটা একটু তোমার একটু জটিল, সেজন্য আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি না। সো আমরা আপাতত যেটা মাথায় রাখতেছি সেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ভ্যালুর সোর্সকে যদি আমরা লাগাই, সেটা হচ্ছে মাঝখানে একটা সার্কিট ক্রিয়েট হবে যেটাকে আমরা বলতেছি লোকাল সার্কুলেটিং সার্কিট, এবং ওই লোকাল সার্কুলেটিং সার্কিটে সবসময় একটা কারেন্ট ইনহেরেন্টলি ফ্লো করা শুরু করবে। এখন ওই জাস্ট ওই কনসেপ্টটাকে যদি হচ্ছে আমরা আমাদের ডিসি জেনারেটরের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে ওই যে আর্মেচার যেটা থাকবে, সেই আর্মেচারের যে কোর আছে, সেই কোরের মধ্যে আমরা এই ধরনের কিছু সার্কুলেটিং কারেন্ট আমরা পাবো। কতটা বোঝা গেছে এখন? আমি জাস্ট এই সার্কুলেটিং কারেন্টের কনসেপশনের জন্য আসলে এই ব্যাটারিটা দেখাইছি। এই জিনিসটা এখন বোঝা গেছে যে সার্কুলেটিং কারেন্ট আসলে কি জিনিস। জি স্যার। এই কারেন্টটা তো আসলে আমাদের লোডে, এক্সটার্নাল লোডে যেহেতু আমরা কোনো সাপ্লাই দিতে পারতেছি না, সো এটা অবশ্যই একটা লস না, যেহেতু এই কারেন্ট আমার বাইরে যাচ্ছে না। সো কারেন্ট আসলে জি কি স্যার। করবে, কারেন্ট আসলে যেটা করবে, যদি হচ্ছে আমরা এই ধরনের একটা সলিড কোর ইউজ করি, ধরো এই কোরে আমার কোনো কাটা টাটা নাই, একদম সলিড একটা কোর, মানে একদম নিরেট একটা কোর, একটা সিলিন্ডার। সো আলটিমেটলি এই কারেন্টটা ফ্লো হওয়ার জন্য অনেক বেশি পাথ পাচ্ছে না, জিনিসটা বুঝছো? এই যে কোর যেটা আছে সেটা হচ্ছে একটা সলিড, মনে করো একটা পাইপের মতো। সো এখানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য আসলে তোমার রাস্তা হচ্ছে অনেক বেশি। রাস্তা বেশি মানে হচ্ছে এখানে কি রেজিস্ট্যান্স কম। রেজিস্ট্যান্স কম হলে এখানে কারেন্টটা বেশি পাথ জুড়ে ফ্লো করতে পারবে না। এবং কারেন্ট যদি বেশি পাথ জুড়ে ফ্লো করে, সেখানে আলটিমেট লস হচ্ছে আসলে কি বেশি হয়ে যাবে। জিনিসটা বোঝা নাই? রেজিস্ট্যান্সের সাথে আমাদের এরিয়া সম্পর্কটা কিরকম ছিল? রেজিস্ট্যান্স আর সমান রো এল বাই এর একটা রিলেশন ছিল না আমাদের? অর্থাৎ এরিয়া যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কি হয়, কমে যায় না বেড়ে যায়? এই সম্পর্কটা, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ওই এরিয়া দেখাইছিলাম, সেটা যদি এরিয়াটার সাথে আমাদের যে রেজিস্ট্যান্সের যে সম্পর্ক, এই যে রেজিস্ট্যান্স যেটা আছে তার সাথে এরিয়া সম্পর্কটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক না? এটা কি ঠিক লিখছি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক আছে। এখন যদি আমাদের যে সলিড কোর যেটা আছে, একটু খেয়াল করো সবাই, এই সলিড কোর যেটা আছে, এই সলিড কোরের রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার খুবই কম, যেহেতু একটা টোটাল একটা সলিড কোর আমরা নিচ্ছে, কারেন্ট ফ্লো করার জন্য হচ্ছে সার্কুলেটিং এরিয়া যেটা আছে সেই এরিয়াটা পাচ্ছে সে বেশি, যার ফলে আলটিমেটলি এখানে এডি কারেন্টটা ফ্লো করবে বেশি। অর্থাৎ এডি কারেন্টটাও তোমার অনেক বেশি পরিমাণ ফ্লো করছে, যার ফলে শুধু আমার লসটাও বেশি হবে। এখন কোন একটা কারণে আমরা যদি হচ্ছে এই যে রেজিস্ট্যান্সের যে এরিয়া যেটা আছে, সেই রেজিস্ট্যান্সের এরিয়াটা যদি আমি বাড়াইতে পারি, অর্থাৎ অর্থাৎ এই জায়গায় যে আমার যে রেজিস্ট্যান্সের যে পাথ, অর্থাৎ এই এরিয়াটা যদি আমি কমাইতে পারি, আর যদি রেজিস্ট্যান্সটা বাড়াইতে পারি, তাহলে আলটিমেটলি এডি কারেন্ট ফ্লোটা কমবে না? জি স্যার। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একদম সলিড একটা কোর ইউজ করবো না, এই কোরটাকে আমি লেমিনেট করে দিব, অর্থাৎ কেটে দিব। কেটে দিয়ে মনে করো আমি জাস্ট পাতলা পাতলা কিছু ডিস্ক তৈরি করলাম। এই পাতলা পাতলা কিছু ডিস্ক তৈরি করার পরে এই ডিস্ক গুলোকে যদি আমি একসাথে জয়েন্ট করে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডিস্কের পুরুত্ব থাকবে খুবই কম। চিকন চিকন কিছু ডিস্ককে আমি জাস্ট এভাবে যদি উপর উপর একটার পর একটা বসাই, আর বসানোর সময় আমি মাঝখানে কি করলাম, এই একটার সাথে একটা ডিস্ক যখন আমি জয়েন করবো, এই জায়গায় আমি কিছু ইনসুলেটিং মেটেরিয়ালের মতো দিয়ে দিলাম, অর্থাৎ কিছু আঠার মতো আমি দিয়ে দিলাম, যেটাকে আমি বলছি ইনসুলেটিং মেটেরিয়াল। ধরো ভার্নিশের কিছু ইনসুলেটিং মেটেরিয়াল আমি দিলাম। ইনসুলেটিং মেটেরিয়াল দেওয়ার পর তার উপর আরেকটা ডিস্ক বসাইলাম, ওই যে পাউরুটি স্লাইস করে না, জাস্ট ওরকম। যদি ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে দেই, তাহলে ইনসুলেটিং মেটেরিয়াল মিনস এই কারেন্টটা ফ্লোর জন্য আরো পাথ কম পাচ্ছে, অর্থাৎ একটা ডিস্ক থেকে একটা ডিস্কে কারেন্ট যাওয়ার সময় এই যে অপরিবাহী পদার্থ থাকতেছে, ইনসুলেটিং মেটেরিয়াল থাকতেছে, তার ধরুন এই কারেন্টটা আরো কমে যাবে। জিনিসটা জি বুঝতে স্যার। পারছেন? তাহলে কারেন্টটা যদি আলটিমেটলি কমে যায়, তাহলে আলটিমেটলি ইডি কারেন্ট লসটা আমার কমতে থাকবে না, ড্রাস্টিক্যালি হচ্ছে আমার ইডি কারেন্ট লসটা কমে যাবে। সো এই জি স্যার। লসটা আসলে কমানোর জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে সলিড কোড যেটা আছে সেই সলিড কোডটা আমরা ইউজ করবো না। আমরা যেটা করব, এই সলিড কোডকে আসলে কিছু ল্যামিনেট করে দিব, অর্থাৎ কিছু স্লাইসে আমরা কাটবো, কাটার পর হচ্ছে প্রতিটা স্লাইসকে আমরা কিছু ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা আসলে জয়েন করে দিব, যেটা এখানে বলা হচ্ছে দিস কোর ল্যামিনেশনস আর ইনসুলেটেড ফ্রম ইচ আদার বাই এ থিন কোটিং অফ ভার্নিশ। যার ফলে হচ্ছে যে আমার ক্রস সেকশনাল এরিয়াটা কমে যাচ্ছে, এবং সাথে সাথে আমার ইডি কারেন্টটাও কমে যাচ্ছে। আর ইডি কারেন্ট কমে গেলে আমার ইডি কারেন্ট লসটাও আসলে কমে যাবে। এর পরবর্তীতে একটা চিত্র আছে, এই জিনিসটা দেখলে একটু বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। কন্ডাক্টরটা আমরা চিন্তা করতেছি না, আমাদের যে কোর আছে সেই কোরের মাঝখান দিয়ে কিছু কারেন্ট ফ্লো করছিল, সেটাকে আমরা বলতেছি ইডি কারেন্ট। ইডি কারেন্টকেও আসলে স্টেটমেন্টস ফর্মুলার মতো একটা ফর্মুলা দ্বারা ডিফাইন করা যায়, এটা ডেরিভেশনটা আমাদের দরকার নাই। যেটা হচ্ছে ডাব্লিউ সমান কে বি ম্যাক্স স্কোয়ার এফ স্কোয়ার টি স্কোয়ার ভি স্কোয়ার, যেখানে বি ম্যাক্স হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এবং এফ তো আমরা একটু আগেই দেখছি ফ্রিকোয়েন্সি অফ ম্যাগনেটিক রিভার্সালস। এটা আবার হচ্ছে গ্রিডের ফ্রিকোয়েন্সি না, অর্থাৎ আমাদের যে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা না, এটা হচ্ছে ওই যে ম্যাগনেটিক ডাইপোল গুলো ছিল, সেই ডাইপোল গুলোর স্পিনের যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলতেছি আসলে ম্যাগনেটিক রিভার্সাল ফ্রিকোয়েন্সি। আর স্মল ভিটা হচ্ছে এখানে অবশ্যই ভেলোসিটি না, এটা হচ্ছে আমাদের আর্মেচার কোরের ভলিউম। এবং যে লেমিনেশন গুলো আমরা তৈরি করলাম, যে ডিস্ক গুলো আমরা তৈরি করলাম, সেই ডিস্কের যে থিকনেস সেটাকে আমরা ডিনোট করতেছি স্মল টি দ্বারা।
তাহলে একটা ডিজাইন যদি আমরা করে ফেলি তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্স সেটা মোটামুটি ফিক্সড থাকবে, যেহেতু আমরা একটা নির্দিষ্ট ম্যাগনেটিজম নিয়ে কাজ করব। আর ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা তো মোটামুটি ফিক্সড। আবার কোড ডিজাইন যেহেতু করে ফেললাম, তো ভলিউমটাও ফিক্সড। তো আমাদের হাতে যেটা থাকবে সেটা হচ্ছে লেমিনেশনটা, অর্থাৎ স্লাইসিং করার যে প্রপার্টি সেটা আমাদের হাতে থাকবে। আবার দেখা যাচ্ছে হিস্টেরিসিস লস যেটা আছে সেটা হচ্ছে থিকনেসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল এবং তার স্কোয়ার, ঠিক আছে না? সো আমি যদি থিকনেসটা যদি খুবই কমাইতে পারি তাহলে আলটিমেটলি আমার এই হিস্টেরিসিস লসটাও কমতে থাকবে। কথাটা বোঝা গেছে কিভাবে ইটি কারেন্ট লস কমানো যায়? ভাইভাতে যদি কোয়েশ্চেন করে পারবা তো ইটি কারেন্ট লসটা কিভাবে কমানো যায়? থিকনেস কমাই দিয়েছে। হ্যাঁ, থিকনেসটা যদি কমাই দিই, যদি থিকনেসটা আমরা যদি কমাইতে থাকি তাহলে তার স্কোয়ার আকারে আমার এডি কারেন্ট লসটা আসলে কি থাকবে, কমতে থাকবে আর কি। কিন্তু হিস্টেরিসিস লসটাকে আসলে আমরা এবার লেমিনেট করে কমাইতে পারবো না। যে হিস্টেরিসিস লস যদি আমরা কমাইতে চাই তাহলে আমাদের যেটা কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে ইটাটা, অর্থাৎ আমাদের গুড ম্যাগনেটিক জোন প্রপার্টি আছে ওরকম কিছু ম্যাটেরিয়াল আমাদের ইউজ করতে হবে যাদের ভ্যালু, ইটার ভ্যালুটা হচ্ছে আসলে কম। কথা বুঝতে পারছি? হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লসের উপর যদি শর্ট নোট লিখতে বলা হয় পারা যাবে তো? পারা যাবে? ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, যদি পারা যায়। এরপরে মেকানিক্যাল লস যেটা আছে এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে জাস্ট ফ্রিকশনাল লস এবং উইন্ডোজ লস। এটা হচ্ছে ওই যে বিয়ারিং আছে এবং ব্রাশের সাথে কিছু কন্টাক্টে আমাদের ফ্রিকশন হয়, সেটাকে আমরা বলছি ফ্রিকশনাল লস। এবং উইন্ডোজ লস যেটা আছে সেটা হচ্ছে যখন মেশিনটা খুব জোরে ঘুরবে, অবশ্যই বাতাসের সাথে তার কিছু ফ্রিকশন হবে, ওটাকে আমরা কনসিডার করতেছি, এটাকে বলতেছি উইন্ডোজ লস। এগুলো হচ্ছে জাস্ট টোটাল লসের জাস্ট 10 থেকে 20%, ওর জন্য এটা হচ্ছে অনেকটা সিগনিফিকেন্ট না। আর এটা মোটামুটি একটু কনস্ট্যান্ট আকারে ধরে নেওয়া হয়। আর এই ম্যাগনেটিক লস এবং হচ্ছে মেকানিক্যাল লস, ম্যাগনেটিক লস বলতে আমরা হচ্ছে হিস্টেরিসিস লসটাকে বোঝাচ্ছি। এই দুইটাকে একসাথে অনেক সময় এক্সট্রা লসও বলা হয়। আবার কনস্ট্যান্ট লস বলতে আমরা যদি একটা শান্ট জেনারেটর চিন্তা করি, আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম শান্ট জেনারেটরের যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে তার মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে আইএফ, সেটা মোটামুটি ফিক্সড। সো আলটিমেটলি শান্ট জেনারেটরে তোমার যে শান্ট কপার লস হবে সেটাও মোটামুটি ফিক্সড। সো আলটিমেটলি শান্ট কপার লস এবং এক্সট্রা লস এই দুইটাকে কম্বাইনলি আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট লস। আবার হচ্ছে আর্মেচারের সাথে একটা কপার লস আমাদের কানেক্টেড ছিল, যেহেতু আমরা বলেছিলাম যদি আমাদের আর্মেচার যে কারেন্ট সেটা আলটিমেটলি হচ্ছে আমাদের লোডকে ড্রাইভ করে। সো লোড যদি বাড়ে আমাদের আর্মেচার কারেন্টও বাড়াইতে হবে, আর আর্মেচার কারেন্ট যদি বাড়ে আলটিমেটলি আর্মেচারের যে রেজিস্ট্যান্স আছে তার সাথে আই স্কোয়ার আর যে লসটা আছে সেটাও আলটিমেটলি বাড়বে। সো আর্মেচার লসটাকে আমরা বলেছিলাম ভেরিয়েবল লস। সো টোটাল লস যদি আমরা চিন্তা করি, একটা ডিসি মেশিন আসলে টোটাল যে লসটা হয় একটা শান্ট বা কম্পাউন্ড ডিসি জেনারেটর যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে আমরা যেগুলো লিখতে পারি আর্মেচার কপার লস প্লাস হচ্ছে ডাব্লিউসি দ্বারা আমরা বুঝাচ্ছি কনস্ট্যান্ট লস। এই কনস্ট্যান্ট লস এর আন্ডারে আছে আমাদের এক্সট্রা লস এবং শান্ট কপার লস। তাহলে আর্মেচার কপার লসটাকে আমরা আবার বলতে পারি ভেরিয়েবল লস। সো আলটিমেটলি টোটাল লসেস উইল বি ইকুয়াল টু ভেরিয়েবল লস প্লাস কনস্ট্যান্ট লস। ঠিক আছে, এতটুকু বুঝলে আচ্ছা আমাদের মোটামুটি লস শেষ। লস থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন আমাদের থাকবে। এরপর আমরা সেকেন্ড একটা জিনিসে চলে যাই, এটা কিছুক্ষণ দেখাই ক্লাস শেষ করে দিব। ওটা হচ্ছে জেনারেটর ক্যারেক্টারিস্টিক্স। এখান থেকে হচ্ছে আমাদের নতুন ক্লাস শুরু হবে। এই জেনারেটর ক্যারেক্টারিস্টিক্সটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই পরীক্ষা এখান থেকে ভালো মার্কসের কোয়েশ্চেন থাকবে। সো একটা জেনারেটর ক্যারেক্টারিস্টিক্স বলতে আসলে আমরা তিন ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে বুঝবো। একটা হচ্ছে আমাদের নো লোড ক্যারেক্টারিস্টিক্স, নো লোড স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স। নো লোড যেহেতু বলতেছি, এই নো লোড শব্দের অর্থ কি? যেহেতু নো লোড বলতেছি তার মানে কি? তোমরা কি আসো না ঘুমাই গেছো? লোড থাকবে না স্যার কোনো। কোনো লোডই থাকবে না, কোনো লোডই থাকবে না। যেহেতু কোনো লোডই নাই তা আলটিমেটলি আমাদের যে টার্মিনাল দুইটা আছে, এক্সটার্নাল যে দুটো টার্মিনাল ছিল ওই দুটো টার্মিনাল ফাঁকা থাকবে না, অর্থাৎ ওপেন সার্কিটেড অবস্থায় থাকবে। সেজন্য এই নো লোড যে স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স আছে এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স। বুঝা গেছে? যদি পরীক্ষায় বলি ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স তাহলে পারা যাবে তো? সেই ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স বলতে আলটিমেটলি আমরা কি বুঝবো? এই নো লোড স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেটাই। কারণ হচ্ছে এই সময় যে নো লোড স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, এই সময় আমাদের যে দুইটা টার্মিনাল থাকবে সে দুইটা আউটপুট টার্মিনাল থাকবে ফাঁকা, ওইখানে কোনো লোড আমাদের কানেক্টেড থাকবে না, অর্থাৎ একটা ওপেন সার্কিট অবস্থা সেটা থাকবে। আর ওপেন সার্কিট অবস্থা যেটা আমরা বলতেছি এই সময় জেনারেটরের একদম অভ্যন্তরে যে এমএফটা আমরা পাবো নো লোড অবস্থায়, অর্থাৎ জেনারেটরের অভ্যন্তরে তো অবশ্যই একটা ভোল্টেজ সবসময় জেনারেট হবে যদিও আমাদের এক্সটার্নাল টার্মিনাল ফাঁকা আছে। সো জেনারেটরের অভ্যন্তরে যে ইএমএফটা এখন প্রডিউস হচ্ছে সেটাকে আমি ডিনোট করলাম ই নট দ্বারা। ই নট বলতে আমরা বুঝবো যখন হচ্ছে আমাদের লোড লোড টার্মিনালটা ফাঁকা অবস্থায় আছে, অর্থাৎ ওপেন সার্কিটের অবস্থায় আছে, দ্যাট ইজ নো লোড কানেক্টেড বিটুইন দ্য টু আউটপুট টার্মিনালস। এবং ফিল্ড কারেন্ট, ফিল্ড কারেন্টটাকে আইএফ দ্বারা ডিনোট করা হয়। আমরা নেক্সট স্লাইডে যখন দেখবো তখন এটাকে আমরা আইএফ দ্বারা ডিনোট করবো। সো নো লোড স্যাচুরেশন কার্ভ যেটা আমরা পাবো সেই কার্ভটা হবে আলটিমেটলি ই নট এবং আইএফ এর মাঝখানে, যেখানে ই নট হচ্ছে নো লোড অবস্থায় আমাদের জেনারেটরের অভ্যন্তরে যে এমএফটা জেনারেটেড হবে, এবং ফিল্ড কারেন্ট যেটা থাকবে সেটার মধ্যেকার যে ক্যারেক্টারিস্টিক্স সেটাকে আমরা বলতেছি নো লোড স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স।
এরপর আমরা যদি আরেকটু আগাই, যেটা আমরা পাবো সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স। এগুলো আমরা একটার পর একটা কভার করব, আমি জাস্ট একটু ওভারঅল বলে যাচ্ছি। ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ধরো এই যে অবস্থায় আমরা একটা লোড লাগাই দিলাম, অর্থাৎ জেনারেটরের যে দুটো টার্মিনাল ফাঁকা ছিল সেখানে একটা লোড লাগাই দিলাম। লোড লাগাই দেওয়ার পর আলটিমেটলি আমরা যে এমএফটা পাবো সেই এমএফটা আসলে আমি ডিনোট করতেছি। এটা এখন হচ্ছে জেনারেটরের ভিতরে আমরা আছি, বাইরে এখনো যাই নাই। তো জেনারেটরের ভিতরে আমরা আফটার কানেক্টিং দ্য লোড যে এমএফটা পাবো সেটাকে আমরা ডিনোট করতেছি ক্যাপিটাল ই দ্বারা। এবং তার সাথে হচ্ছে আর্মেচার কারেন্ট আমাদের চলে আসতেছে, যেহেতু আমরা লোড জয়েন করলাম অবশ্যই সেই আর্মেচার সার্কিটে কিছু কারেন্ট ফ্লো করবে, যেটা হচ্ছে এক্সটার্নাল লোডকে ড্রাইভ করবে। ওই দুইটা প্যারামিটারের মধ্যে যে প্রপার্টি, অর্থাৎ আফটার লোডিং আমাদের জেনারেটরের অভ্যন্তরে যে ইএমএফটা প্রডিউস হবে এবং আর্মেচার সার্কিটে যে কারেন্টটা প্রবাহ শুরু হবে, তাদের মধ্যেকার যে ক্যারেক্টারিস্টিক্স সেটাকে আমরা বলতেছি ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স। জিনিসটা বোঝা গেছে একটু? ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স আসলে কি? মানে স্যার লোড দেওয়ার পরে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ইএমএফ টা পাবো আর হ্যাঁ আর্মেচার কারেন্টের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক হ্যাঁ সেটা। হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স কি হবে? আর কিছুই না, জাস্ট হচ্ছে একদম লোড টার্মিনাল আমরা যে ভোল্টেজটা পাই, যেটাকে আমরা ম্যাথের মধ্যে ভি দ্বারা ডিনোট করছিলাম না যখন আমরা ম্যাথ করছিলাম, এখানে চাইলে ভিএলও দিতে পারো। ভিএলটা আমরা ওভাবে লিখতেছি না, জাস্ট ওটা হলে একদম ডিফাইন হয়ে যাচ্ছে, সেজন্য আমরা জাস্ট বলতেছি লোড টার্মিনাল অ্যাক্রসে, অর্থাৎ জেনারেটরের একদম আউটপুট টার্মিনালে যে ভোল্টেজটা আমরা পাবো, এখানে অবশ্যই আমাদের এই ভোল্টেজটা পেতে গেলে আমাদের আর্মেচারের অ্যাক্রসে যে ড্রপটা হইতো আই এন টু আর এর ড্রপ, মনে আছে আর্মেচার সার্কিটের ড্রপ হইতো না, আই আর এর ড্রপ, সেই ড্রপটা আমরা বাদ দিব। আবার যদি হয় তোমার সিরিজ জেনারেটর হয় তাহলে সিরিজ ফিল্ডে অবশ্যই একটা ড্রপ হবে না, মনে পড়তেছে? ওইগুলো ম্যাথে দেখেছিলাম, সেটাও বাদ দিব। আবার যদি ব্রাশ কন্ট্যাক্ট থাকে, ব্রাশ কন্ট্যাক্ট থাকলে সেখানে একটা ড্রপ হবে না, ওই ব্রাশ কন্ট্যাক্ট ড্রপটাও বাদ দিব। সো আলটিমেটলি ওই যে যত জায়গায় ড্রপ হবে সেই ড্রপগুলো যদি আমরা এই ই থেকে বাদ দিয়ে দিই, তাহলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ ক্যাপিটাল বি, এবং আর্মেচার কারেন্ট এটা তখন আমরা আই দ্বারা ডিনোট করবো। এটা জাস্ট ইন জেনারেলি আমি আই দ্বারা ডিফাইন করছি। যখন আমরা স্পেসিফিক ভাবে এক্সটার্নাল সার্কিট নিয়ে যখন কথা বলবো, এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স, তখন এই কারেন্টটা হয়ে যাবে আমার আর্মেচার কারেন্ট। সো টার্মিনাল ভোল্টেজ এবং আর্মেচার কারেন্টের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স সেটাকে আমরা বলতেছি আসলে কি এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। সো এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স একটু বোঝা গেছে মনে করো হালকা পাতলা, মানে ইন জেনারেল বললাম আর কি। এগুলো আমরা জি আরো স্যার। ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার আগে আমরা জাস্ট ছোট করে একটা জিনিস আজকে দেখি, ওটা দেখে আমরা ক্লাস শেষ করে দিব আর 5টা মিনিট। সেটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। জিনিসটা পড়া আছে আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশনটা আসলে কি? আর্মেচার রিঅ্যাকশন জিনিসটা আমাদের এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স বলো এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স বলো, এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স ডিটেলসে যাওয়ার আগে আমাদের এই জিনিসটা একটু দরকার। আর এই আর্মেচার রিঅ্যাকশনটা আমরা তখনই পাবো, একটু জিনিসটা খেয়াল করো, আর্মেচার রিঅ্যাকশনটা আমরা তখনই পাবো যখনই আমার একটা জেনারেটরকে আমরা লোডেড করব, অর্থাৎ যখন সে নো লোড অবস্থা থাকবে তখন এই রিঅ্যাকশনটা আসবে না। যখনই হচ্ছে একটা জেনারেটরকে আমরা লোডিং করব, অর্থাৎ একটা জেনারেটর এক যখন আমরা লোড কাট করব, তখনই হচ্ছে আমাদের আর্মেচার রিঅ্যাকশন শব্দটা চলে আসবে। এর আর্মেচার রিঅ্যাকশন শব্দটা আসলে কি কি মিন করতেছে? সেটা হচ্ছে আমি যদি একটু এখানে যেটা লেখা আছে একটু যদি রিড আউট করি, বাই আর্মেচার রিঅ্যাকশন ইজ মেন্ট দ্য ইফেক্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড সেট আপ বাই দ্য আর্মেচার কারেন্ট অন দ্য ডিস্ট্রিবিউশন অফ ফ্লাক্স আন্ডার মেইন পোলস অফ এ জেনারেটর। কিছু কি বোঝা গেছে না কিছুই বোঝা নাই? মাথার উপরে দেখে স্যার। মাথার উপরে দিয়ে গেছে, কিছুই বোঝা নাই? আচ্ছা, না বুঝলেও সমস্যা নাই, আমরা দেখি। এখানে কিছু রাফ এন্ডের কিছু চিত্র নিয়ে আসছি আমি, যদি বোর্ডে ড্র করার একটু মানে আনইজি। আচ্ছা, একদম ইন জেনারেল একটা কনসেপ্ট আমাদের সবার মাথায় ছিল, যেটা কি ছিল? এই যে রাইট হ্যান্ড কার্ড রুল, এটার সাথে আমরা সবাই পরিচিত না? যদি কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনটা যদি আমাদের হাতের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বরাবর হয়, তাহলে হাতের অন্যান্য ফিঙ্গার গুলোর ডিরেকশন আমরা কি পাই? ম্যাগনেটিক ফিল্ড পাই। এই কনসেপ্টটা আমাদের সবার জানা আছে না? এই জি যে স্যার। এটাকে আমরা কি বলছিলাম? রাইট হ্যান্ড রুল। ঠিক আছে তো? এখন আমাদের যে আর্মেচার কন্ডাক্টর গুলো আছে, ধরো এটা একটা আমাদের আর্মেচার, এই আর্মেচারের বাইরের দিকে আমাদের এই কন্ডাক্টর গুলো প্লেস করা থাকবে না? এই ছোট ছোট যে বৃত্তগুলো আছে এগুলোকে আমরা ধরে নিচ্ছি একটা আর্মেচার কন্ডাক্টর, ঠিক আছে না? এখন এই আর্মেচার কন্ডাক্টর গুলোর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, যেহেতু আমরা জানি একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, এবং সেই কারেন্ট ফ্লো ডিরেকশনে যদি আমরা থাম প্লেস করি অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি প্লেস করি, তাহলে হাতের অন্যান্য যে ফিঙ্গার গুলো থাকবে সেগুলোর ডিরেকশন আমরা কি পাবো? কিছু ম্যাগনেটিক ফিল্ড পাবো, এটা আমরা কনফার্ম। সো এই যে আর্মেচার কন্ডাক্টর গুলো আছে, এই আর্মেচার কন্ডাক্টরে যদি জাস্ট আমি এই রাইট হ্যান্ড রুলটা যদি প্লেস করি, তাহলে তার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, অবশ্যই তার চারপাশে আমরা কিছু সার্কেলিক আকারে আমরা কিছু ম্যাগনেটিক ফিল্ড পাবো না? জি যেটা স্যার। বুঝতে পারছি। জি এখানে স্যার। এখন আমি দুইটা ম্যাগনেটিক ফিল্ডের কথা বলতেছি। এতদিন ধরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা মেইন ম্যাগনেটিক ফিল্ড থাকবে, একটা হচ্ছে নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে। যদি আমরা একটা টু পোল ডিসি জেনারেটর চিন্তা করি,
এটা তোমার পার্মানেন্ট ম্যাগনেটও হইতে পারে অথবা হইতে পারে ইলেকট্রোম্যাগনেট, অর্থাৎ পোলের উপরে যদি আমরা ওয়্যার পেঁচাই দিই তাহলে সেখানে কিছু ম্যাগনেটিজম আমরা ক্রিয়েট করতে পারি, এগুলো আমরা মোটামুটি সবাই এখন জানি। সো এই জায়গায় একটা মেইন ম্যাগনেটিক ফিল্ড আছে। আজকে আমরা আবার যেটা বলতেছি, যেহেতু আমাদের একটা জেনারেল কনসেপ্ট আমাদের জানাই আছে, সেটা হচ্ছে কোন ওয়্যারের মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট ফ্লো করাই, তো রাইট হ্যান্ড থাম রুল অনুযায়ী সে তার ওয়্যারের চারপাশে কিছু সার্কেল আকারে আমরা কি পাবো, কিছু ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো। এটা তো আমরা সবাই বুঝতেছি। এখানে কোনো সন্দেহ আছে কিনা কারো? এই চিত্রে কারো যদি সন্দেহ না থাকে তাহলে আমি সামনে আগাবো, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। নাই? সবাই বুঝছো তাহলে এটা? জি স্যার। মানে কনসেপ্টটা হচ্ছে আমাদের একটা মেইন ম্যাগনেটিক ফিল্ড থাকবে আর প্রতিটা ওয়্যারের চারপাশে একটা নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাহলে কয়টা ম্যাগনেটিক ফিল্ড আমরা পাচ্ছি? দুইটা না? একটা হচ্ছে মেইন ম্যাগনেটিক ফিল্ড, প্রতিটা ওয়্যারের পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে না? আর এখানে ক্রস এবং ডট দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে আমরা যখন ওই ডিসি জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ছিলাম তখন যে নর্থ পোলের কাছে যে ওয়্যারটা ছিল তার মধ্যে দিয়ে একটা কারেন্টটা, বাইরের দিকে একটা ভিতরের হ্যাঁ দিকে। একটা বাইরে থেকে একটা ভিতরে দিয়ে, তা বুঝতেছই, তাহলে এটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। তাইলে তখন এই প্রতিটা ওয়্যারে যদি আমি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে আমরা কারেন্টের ডিরেকশনটাও পেয়ে যাব, ওয়্যারের মুভমেন্টের ডিরেকশনটাও পেয়ে যাব, এবং সাথে সাথে তার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটার ডিরেকশনটাও আমরা পেয়ে যাব। ঠিক আছে? তো এখন এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্টটা যদি আসলে টুয়ার্ডস দ্য স্ক্রিন, অর্থাৎ ক্রস দিয়ে আমি যেটা বলতেছি, কারেন্ট যদি ভিতরের দিকে যায় তোমার মতো তুমি ধরে নিতে পারো, আর আমি তো ডিফাইন করলাম এই ডট দিয়ে কারেন্টটা আউট অফ দ্য স্ক্রিন, অর্থাৎ কম্পিউটার স্ক্রিন থেকে বাইরের দিকে আসতেছে, আর এই ক্রস দ্বারা আমি বোঝাচ্ছি কম্পিউটার স্ক্রিনের ভিতরের দিকে কারেন্টটা যাচ্ছে। ঠিক আছে? আর এই যদি অবস্থা হয়, এই ক্রস সাইন যদি থাকে তাহলে আমরা ধরে নিব এই যে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছে। ঠিক আছে? তাহলে এই ডটের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে সেটা কোন দিকে রোটেট করবে? কোয়েশ্চেনটা বুঝছো আমার? যদি এই ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড যদি তোমার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে তাহলে এই ডটের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ উল্টা ডিরেকশনে ঘুরবে। এখন আমরা এই চিত্রে আসি, সবাই সবাই একটু এই চিত্রে খেয়াল করি। তাহলে দেখতেছি এই যে ফ্লাক্স লাইন গুলো আছে সেগুলো হচ্ছে তোমার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, এই যে মেইন ম্যাগনেটিক ফ্লাক্স সেটা যাচ্ছে। আবার এই নিচের দিকে তোমার দেখো এই যে ফ্লাক্স যেটা আছে সেটাও নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে একটা ওয়্যার, জাস্ট সিঙ্গেল একটা ওয়্যার আমরা চিন্তা করতেছি, আমরা সবগুলো ওয়্যার চিন্তা করতেছি না। এই সিঙ্গেল ওয়্যার যেটা আছে তার মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো আছে সেটা হচ্ছে তোমার নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সো এই জায়গায় একদম নিচের দিকে দুইটা ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে তোমার ডিরেক্টলি অপোজিট না, ওটা তাদের ডিরেকশনটা জাস্ট একে অপরকে অপোজিট করতেছে না? তাহলে এই জায়গায় তোমার যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে মেইন ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডটা হয়ে যাচ্ছে উইক, অর্থাৎ সে অপোজিট একটা ফ্লাক্স সে পাচ্ছে যেটা হচ্ছে একটা কন্ডাক্টরের দরুন, যার দরুন এই নিচের পোর্শনে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কি হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। এই নিচের জায়গায় যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে উইকনিং সেটাকে আমরা বলতেছি আসলে ডিম্যাগনেটাইজিং ইফেক্ট। এই ডিম্যাগনেটাইজিং ইফেক্ট আসলে কার দরুন হচ্ছে? এই আর্মেচার সার্কিটের যে উইন্ডিং গুলো ছিল তার দরুন হচ্ছে। কতটা বুঝতে পারছি? এই জিনিসটা বোঝা গেছে? ইফেক্টটাকে আমরা বলতেছি ডিম্যাগনেটাইজিং জি ইফেক্ট। স্যার। একটু আগে যেটা বলছি এই ডিম্যাগনেটাইজিং ইফেক্ট, তার আর্মেচার ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ টু ইফেক্টস। একটা ইফেক্ট হচ্ছে সে নিচের দিকে যে ওয়্যারটা থাকবে, ধরো এই জায়গায় যে ওয়্যারটা আছে সে যে ফ্লাক্স প্রডিউস করতেছে সে ফ্লাক্সটা হচ্ছে ডিরেক্টলি অপোজিট টু দ্য মেইন ফ্লাক্স, যার ধরুন সে মেইন ফ্লাক্সটাকে সে উইক করে দেবে, দুর্বল করে দেবে, যেটাকে আমরা বলতেছি ডিম্যাগনেটাইজিং ইফেক্ট। এখন এই কয়েল তো বসে নাই, কয়েল কিছুক্ষণ পর সে আবার উপরের দিকে উঠে যাবে, ধরো এই কয়েলটা ঘুরে আবার এই জায়গায় চলে আসলো, ধরো কয়েলটা ঘুরতেছে, এই একটা ঘুরতেছে পুরো উপরের দিকে চলে আসলো। তো একদম মাঝখানে যখন চলে আসতেছে, মাঝখানে চলে আসার পর কি হবে, ধরো এই কয়েলটা এখন মাঝখানে চলে আসলো, তাহলে এই জায়গায় ফ্লাক্সের পরিমাণ আরো বেশি না, যেহেতু মাঝখান থেকে আমাদের ফ্লাক্স আরো বেশি থাকবে। তখন কি হবে, এই যে কয়েল যখন মুভ করতেছে এই যে তীর চিহ্ন ডিরেকশন সেটা উপরের দিকে যাচ্ছে। সো আলটিমেটলি এই দুইটা ফ্লাক্সের ডিরেকশনটা হয়ে যাচ্ছে তখন ক্রস, অনেকটা ক্রসের মতো, অর্থাৎ একটা অপরটাকে বিকর্ষণ করবে, অর্থাৎ কিছু ফ্লাক্স এদিক থেকে আসতেছে আবার কিছু ফ্লাক্স এদিক থেকে যাচ্ছে, তো একে অপরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে এই ফ্লাক্স গুলোর যে রেগুলার ডিরেকশন, অর্থাৎ নর্থ পোল থেকে সাউথ পোলে যাওয়ার যে রেগুলার ডিরেকশন সেটা জাস্ট একটু উপরের দিকে বেঁকে যাবে। এই জিনিসটা বোঝা গেছে? সাউন্ড আসতেছে, একটু মিউট করে দাও। জিনিসটা বোঝা যায় নাই? হ্যাঁ স্যার, আরেকবার একটু বলেন। আরেকটা বলতেছি, সেটা হচ্ছে নিচের দিকে যখন ছিল, যখন নিচের দিকে ছিল ওয়্যারটা আমরা ধরে নিলাম নিচের দিকে ছিল, সে ওয়্যারের যে ফ্লাক্স, সে ওয়্যারের ফ্লাক্সের সাথে মেইন ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্স এটা হচ্ছে জাস্ট একদম মুখোমুখি, যেটাকে আমরা বলতেছি ডিরেক্টলি অপোজিট। ডিরেক্টলি অপোজিট হলে জাস্ট তারা কলিশন করবে, একে অন্যের সাথে কলাইড করবে, কলাইড করে হচ্ছে মেইন ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ যেটা এটা আছে, বুঝছি স্যার, পরেরটা হ্যাঁ বুঝি। সেটাতে আমি আছে, এটাকে সে কমাই দিবে। কমাই দেওয়ার পরে কয়েলটা আরো মুভ করবে, মুভ করে হচ্ছে উপরের দিকে যখন যাচ্ছে, এই তীর চিহ্নের ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে না, অর্থাৎ কয়েল বুঝছি। যখন মুভ করে উপর দিয়ে যাচ্ছে তখন এই জায়গায় ফ্লাক্সটা আরো বেশি, তাই না?
তখন মুখোমুখি হয়ে আলটিমেটলি, এখন তো সব তারা ডিরেক্টলি অপোজিট না, জাস্ট চিহ্নটার দিকে আমরা যদি খেয়াল করি, জাস্ট ফ্লাক্সটা উপর দিকে যাচ্ছে, আর এই ফ্লাক্সটা জাস্ট এদিকে ছিল, নর্থ পোল থেকে সাউথ পোল ছিল। তো জাস্ট এই ফ্লাক্সটা একটু বেঁকে যাবে, অর্থাৎ মেইন ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্সটা যেটা আছে সেটা হচ্ছে একটু বেঁকে যাবে। ধরো এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, আমরা একটু চিন্তা করতে পারি জাস্ট একটু কনসেপ্ট ডেভেলপ করার জন্য। আমরা যদি নর্থ পোল সাউথ পোলকে বিকর্ষণ করে না, আলটিমেটলি ফ্লাক্সগুলো কি হবে, একটু উপর দিয়ে বেঁকে যাবে। এখন বোঝা গেছে একটু? অর্থাৎ এই চিত্রটা দেখো, এই চিত্রটা দেখলে একটু বোঝা যাবে। সেটা হচ্ছে নিচের দিকে যে ফ্লাক্স গুলো আছে, অর্থাৎ এই ফ্লাক্স তো রোটেটিং সার্কুলেটিং, আর এই ফ্লাক্স গুলো হচ্ছে জাস্ট নর্থ পোল টু সাউথ পোল, নর্থ পোল টু সাউথ পোল মুভ করছে। নিচে একটু ব্লু কালারের একটা লাইন আছে, একটু যদি খেয়াল করো। আর যে সমস্ত জায়গায় ফ্লাক্স হচ্ছে জাস্ট মুখোমুখি অপোজিট, সেটাকে আমরা বলতেছি আসলে ডিম্যাগনেটাইজিং ইফেক্ট। আবার কিছু জায়গায় এই ফ্লাক্স গুলো হচ্ছে এই ফ্লাক্সের সাথে মানে বিকর্ষণের কারণে উপরের দিকে বেঁকে যাচ্ছে, মেইন ফ্লাক্স গুলো জাস্ট উপরের দিকে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের যে রেগুলার প্যাটার্ন যেটা ছিল, আমি যদি এই চিত্রটা একটু দেখি, অর্থাৎ মেন ম্যাগনেটিক ফিল্ডগুলো জাস্ট রেগুলারলি এভাবে সজ্জিত ছিল, কিন্তু আর্মেচার কয়েল যখন রোটেট করতেছে তার ধরুন এই রেগুলার প্যাটার্ন সে পাচ্ছে না, কিছু কিছু ফ্লাক্স হচ্ছে বেঁকে যাচ্ছে। অর্থাৎ রেগুলার প্যাটার্ন থেকে সে সজ্জিত যেটা ছিল, সে সজ্জাটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে আমরা আসলে বলতেছি ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্ট। জিনিসটা একটু বুঝাতে পারছি? অর্থাৎ ফ্লাক্সের যে রেগুলার প্যাটার্ন যেটা ছিল, আর স্যার রেগুলার একদম উপরের দিকে তো স্যার দুইটা একই দিকে হয়ে যায়। একদম উপরের দিকে তখন রেজাল্টেন্ট ফ্লাক্সটা বেড়ে যাবে, অর্থাৎ যোগ হয়ে যাবে। অর্থাৎ তোমার এই নিচের দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একে অন্যদিকে অপোজ করতেছে, তাহলে বিয়োগ হবে, রেজাল্টের ফ্লাক্সটা উইক হয়ে যাচ্ছে। আর মাঝখান থেকে হচ্ছে তারা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, বিকর্ষণ করতেছে। আবার কিছু কিছু পজিশন হচ্ছে দুইটা ফ্লাক্সের ডিরেকশন সেম হয়ে যাবে, ওই জায়গায় আবার ফ্লাক্সের এক্সটেন্ট বেড়ে যাবে। তুমি একটা ভালো কোয়েশ্চেন করছো, কথা বুঝাতে পারি নাই? একটা জি হচ্ছে স্যার, মেইন ফ্লাক্স ফাই, মনে করো এফ, একটু যদি লিখে দেখাই, ধরো একটা ফ্লাক্স হচ্ছে মনে করো ফাই এম, যেটা হচ্ছে মেইন ফ্লাক্স, আর একটা হচ্ছে আমার কয়েলের ফ্লাক্স, অর্থাৎ ওয়ারের ফ্লাক্স, যেটা আমি ডিনোট করলাম কি দ্বারা, ধরো আর্মেচার যেহেতু আছে আমি এ দ্বারা ডিনোট করলাম। সো কিছু কিছু জায়গায় দেখবা ফাই এম আর ফাই হচ্ছে অ্যাডিটিভ, যোগ হয়ে যাচ্ছে, তাহলে রেজাল্টের ফ্লাক্সটা কি হবে, ফাই আর যদি হয় সেটা বেড়ে যাবে না? আর কিছু কিছু জায়গায় তুমি ধরো সেটা হয়ে গেলে তোমার হচ্ছে মানে ডিরেক্টলি অপোজিট, সেই জায়গায় হচ্ছে তোমার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, মাইনাস হবে না যদি ডিরেক্টলি অপোজিট হয়। জি স্যার, তাহলে রেজাল্টের প্লাসটা যখন কি হয়ে যাবে, কমে যাবে। আর যে জায়গা হচ্ছে প্লাস হবে সেই জায়গায় রেজাল্টেন্ট প্লাসটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। বেড়ে সো আলটিমেটলি আমাদের রেজাল্টেন্ট ফ্লাক্স যেটা থাকবে সেটা কি হচ্ছে না, ইউনিফর্ম থাকতেছে না। ইউনিফর্ম তো বুঝোই, মানে একই রকম থাকতেছে না। সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় বাড়তেছে, কিছু কিছু জায়গায় বাড়তেছে, কিছু কিছু জায়গায় কমতেছে, আবার কিছু কিছু জায়গায় একদম ফাঁকা রয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে আমার ডিরেক্টলি অপোজিট সেখানে ফাঁকা রয়ে যাচ্ছে। অর্থাৎ যে রেগুলার প্যাটার্ন যেটা ছিল, সেই রেগুলার প্যাটার্নটা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, ডিস্টোর্টেড হয়ে যাচ্ছে, সেটাকে আমরা আসলে বলতেছি আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশন কেন হচ্ছে, যখন হচ্ছে আর্মেচার এর যে কয়েলগুলো আছে সেই কয়েলের মধ্যে যখনই কারেন্ট ফ্লো করবে, তখনই হচ্ছে আমরা প্রতিটা কয়েলের অ্যাক্রসে কিছু ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো। ওই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের যে মেইন ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডকে কিছু জায়গায় অপোজ করবে, কিছু জায়গায় যোগ করবে, আবার কিছু জায়গায় বিকর্ষণ করবে। সো আলটিমেটলি ফ্লাক্সের যে রেগুলার প্যাটার্ন আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এই ফেনোমেনাটাকে আমরা আসলে বলতেছি আর্মেচার রিঅ্যাকশন। বুঝতে পারছো? জি স্যার, আর্মেচার রিঅ্যাকশন হলে আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা হচ্ছে আমাদের যেহেতু বলতেছি মেইন ফ্যাক্টরকে সে উইক করে দিচ্ছে, সো যে পরিমাণ ইএমএফ আমার জেনারেটেড হওয়ার কথা সে পরিমাণ ইএমএফ আমার জেনারেট হইতে পারবে না। সো জেনারেটেড ইএমএফ এর ম্যাগনিটিউডটা কমে যাবে, অর্থাৎ ভোল্টেজের মান কমে যাবে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় ব্রাশের পজিশনটা চেঞ্জ হতে যায়, যার দরুন ব্রাশের মধ্যে কিছু স্পার্ক দেখা যায়। অর্থাৎ এই যে ব্রাশগুলো আছে এখানে কিছু স্পার্ক দেখা যায়, আর স্পার্ক হলে অবশ্যই আমার এখানে লস হবে। এটা হচ্ছে আমাদের আর্মেচার রিঅ্যাকশন। এই আর্মেচার রিঅ্যাকশনকে কমানোরও আবার তোমার কিছু মানে কাজ আছে। যদি আমি আর্মেচার রিঅ্যাকশনটা কমাতে চাই তাহলে কি করা যায়, সেটা হচ্ছে আমি এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমার ইলেকট্রোম্যাগনেট হয়, ধরো ইলেকট্রোম্যাগনেট মিনস এখানে আমাদের কিছু ওয়্যার পেঁচানো থাকবে, আমরা যদি ওয়্যারের মধ্যে ফিল্ড কারেন্টটা বাড়াই দিই, অর্থাৎ রেটেড যে ফিল্ড কারেন্ট ছিল তার সাথে যদি ফিল্ড কারেন্ট বাড়াই দিই, তাহলে ম্যাগনেটিজম বেড়ে যাবে। তাহলে ম্যাগনেটিজম যদি বেড়ে যায় তাহলে হচ্ছে মেইন ফ্লাক্সটা খুব স্ট্রং হবে, তখন সে উইক হবে কম। আবার হচ্ছে এই যে পোল যেটা আছে, এই পোলের উপরে কিছু পোল টিপ ইউজ করা হয়। পোল টিপ বলতে আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে ধরো এরকম একটা পোল, এটা নর্থ পোল। এই নর্থ পোলের মধ্যে আমাদের ওয়্যার পেছনে আছে, যেটাকে আমরা বলতেছি ফিল্ড কয়েল। এই ফিল্ড কয়েলের মধ্যে দিয়ে আমাদের আইএফ কারেন্ট ফ্লো করবে। সো আমি যদি এই পোলের শক্তি যদি আরো বাড়াইতে চাই, আমি যেটা করতে পারি, এর উপরে একটা এক্সট্রা একটা ছোট পোল